Hello everyone, welcome back to my channel People and Geography. আগত এসএলএসটির কথা মাথায় রেখে আমরা একটি নতুন সিরিজ চালু করেছি যেখানে ক্লাস 9, 10 এবং 11, 12 এর যে সিলেবাস তার উপর ভিডিও আপলোড করব। তাই তোমরা যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রেখো যাতে যখনই কোনো ভিডিও আসবে তোমরা সবার প্রথমে সেই ভিডিওটা পেয়ে যাও। তো প্রথমে আমরা বেছে নিয়েছি একটা টপিক, সেটা হলো এনভায়রনমেন্টাল জিওগ্রাফি বা পরিবেশ ভূগোল। এই ভিডিওটিতে আমরা দেখব পরিবেশ ভূগোলের একদম ফান্ডামেন্টাল একটা পার্ট অর্থাৎ ইকোলজি এবং তার শ্রেণীবিভাগ। প্রথম, গ্রিক শব্দ ওইকোস এর অর্থ বসতি স্থাপন এবং লোগোস শব্দটির অর্থ অধ্যয়ন। ওকে, সো ফার্স্টে আমাদের জানতে হবে যে ইকোলজি শব্দটি হলো একটি গ্রিক শব্দ যার অর্থ বসতি স্থাপন এবং লোগোস মানে অধ্যয়ন বা স্টাডি করা। কে প্রথমে এই ধারণাটি দিয়েছেন? বিজ্ঞানী, জার্মান জীববিজ্ঞানী আর্নেস্ট হেকেল 1866 খ্রিস্টাব্দে সর্বপ্রথম এই শব্দটি ব্যবহার করেছেন। তো ইকোলজি বলতে বেসিক্যালি আমরা কি বুঝি? বিজ্ঞানের যে শাখায় জীব ও পরিবেশের মধ্যে আন্তঃসম্পর্কিত আলোচনা করা হয় তাকে বলা হয় বাস্তুবিদ্যা বা ইকোলজি। তাহলে প্রথমে আমরা পেয়ে যাচ্ছি বিজ্ঞানের যে শাখায়, তাহলে আমাদের বুঝতে হবে যে পরিবেশ ভূগোল আসলেই বিজ্ঞানের একটি শাখা এবং ভূগোলও বিজ্ঞানের একটি শাখা। ভূগোলের যে শাখায় পরিবেশ সংক্রান্ত আলোচনা করা হয় তাকে বলা হয় পরিবেশ ভূগোল এবং পরিবেশ ভূগোলের যে শাখায় জীব এবং পরিবেশের মধ্যে আন্তঃসম্পর্ক আলোচনা করা হয় তাকে বলা হয় বাস্তুবিদ্যা বা ইকোলজি। এই বাস্তুবিদ্যা বা বাস্তু তন্ত্র তার কিছু বৈশিষ্ট্য আছে। প্রথম, বাস্তুতন্ত্রের একটি নির্দিষ্ট এলাকা থাকে, একে সময়গত এককে পরিমাপ করা হয়। বাস্তুতন্ত্র এক মুক্ত প্রণালীর অন্তর্গত। বাস্তুতন্ত্র শক্তি, জৈব এবং অজৈব উপাদান দ্বারা গঠিত। বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ একমুখী। বাস্তুতন্ত্রের বিভিন্ন শক্তির মধ্যে সৌরশক্তি প্রধান। আমরা একে একে প্রত্যেকটা ধর্ম সম্পর্কে আলোচনা করে নেব। প্রথমে, বাস্তুতন্ত্রের একটি নির্দিষ্ট এলাকা থাকে। ভূগোলে আমরা সবথেকে বেশি গুরুত্ব দিয়ে থাকি কোনো স্থানকে। তাই বাস্তুতন্ত্রের নির্দিষ্ট একটি এলাকা থাকে বলতে ভূপৃষ্ঠের ওপর এটি একটি নির্দিষ্ট স্থান অধিকার করে থাকে সেটিকে বোঝায়। একে সময়গত এককে পরিমাপ করা হয়। আমরা জানি ভূগোল সোশ্যাল সায়েন্স বা সমাজ বিজ্ঞানের মধ্যে পড়ে। সমাজবিজ্ঞানের দুটো অন্যতম উপাদান হলো সময় এবং স্থানের ধারণা। তো বাস্তুতন্ত্র এমন একটি বা বাস্তুবিদ্যা এমন একটি বিষয় যেখানে এই দুটি উপাদানই যথেষ্ট গুরুত্ব পায়। এর যেমন একটি এলাকা থাকে তেমনি একে সময়গত এককে পরিমাপ করা হয়। তৃতীয়, বাস্তুতন্ত্র এক মুক্ত প্রণালীর অন্তর্গত। মুক্ত প্রণালী বলতে বোঝায় ওপেন সিস্টেম। অনেক সময় প্রশ্ন আসে যে বাস্তুতন্ত্র একটি মুক্ত প্রণালী নাকি একটি বদ্ধ প্রণালী। বদ্ধ প্রণালীর ক্ষেত্রে শক্তি বা পদার্থের স্থানান্তর হয় না এবং মুক্ত প্রণালীর ক্ষেত্রে শক্তি, পদার্থ সমস্ত কিছুরই স্থানান্তর ঘটে এক স্তর থেকে অন্য স্তরে। অর্থাৎ আমরা যদি বাস্তুতন্ত্রের স্তরগুলোকে এভাবে ভাবি, উৎপাদক, প্রাথমিক খাদক, গৌণ খাদক, প্রগৌণ খাদক, সেক্ষেত্রে আমরা দেখে থাকি শক্তি, খাদ্য এক স্তর থেকে অন্য স্তরে পরিবাহিত হয়ে থাকে। বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ একমুখী। এটি খুবই গুরুত্বপূর্ণ। বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ একমুখী অর্থাৎ উৎপাদককে যখন খাদক ভক্ষণ করে, খাদককে যখন পরের শ্রেণীর খাদক ভক্ষণ করে, এটি পুনরায় বিপরীতমুখী হিসেবে কাজ করে না। উৎপাদক সবসময় একটি বাস্তুতন্ত্রের পিরামিডের নিচে অবস্থান করে
এবং সবথেকে ওপরে থাকে প্রগৌণ শ্রেণীর খাদক। বাস্তুতন্ত্রের বিভিন্ন শক্তির মধ্যে সৌরশক্তি প্রধান, কারণ সূর্য আমাদের সকল শক্তির উৎস। সূর্যের মাধ্যমে সবুজ উদ্ভিদ সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে। তাই বাস্তুতন্ত্রের সকল শক্তির প্রধান উৎস হলো সানলাইট বা সৌরশক্তি। এবার আমরা জেনে নেব বাস্তুবিদ্যার শ্রেণীবিভাগ। বাস্তুবিদ্যার শ্রেণীবিভাগ সংক্রান্ত বহু প্রশ্ন কেবল এসএলএসটি নয়, ইউজিসি নেট, ডাব্লিউবি সেট এই ধরনের পরীক্ষাতেও আসে। তো বাস্তুবিদ্যাকে মূলত 4টি ভাগে ভাগ করা হয়: শ্যালো ইকোলজি, ডিপ ইকোলজি, অটো ইকোলজি অ্যান্ড সিন ইকোলজি। আমরা প্রত্যেকটা ভাগ সম্পর্কে এবার জেনে নেব। শ্যালো ইকোলজি অর্থাৎ মানুষের প্রয়োজনে পরিবেশের অস্তিত্ব রক্ষা করাকে বলা হয় শ্যালো ইকোলজি। শ্যালো ইকোলজি এবং ডিপ ইকোলজি এরা একে অপরের কন্ট্রাডিকশন হিসেবে কাজ করে, বিপরীত হিসেবে কাজ করে। দ্যাট মিনস একটা কয়েনেরই দুটো দিক, অর্থাৎ একে অপরের থেকে সম্পূর্ণ আলাদা। ডুয়ালিজম বলা যেতে পারে। শ্যালো ইকোলজিতে কি বোঝায়? মানুষের প্রয়োজনে পরিবেশের অস্তিত্ব রক্ষা করাকে বলা হয় শ্যালো ইকোলজি। অর্থাৎ একটি উদাহরণের সাহায্যে যদি আমরা ব্যাপারটাকে বুঝে নিই, ধরা যাক অরণ্য, তাহলে অরণ্য বা বৃক্ষ রোপণ করা হবে যাতে মানুষের স্বাস্থ্যের উন্নতি হয়, পরিবেশের উন্নতি হয় সেই কারণে। অর্থাৎ পরিবেশের অস্তিত্ব রয়েছে মানবের সেবার অর্থে, মানব স্বার্থে রয়েছে। তাহলে মানব সমাজকে রক্ষা করতে পরিবেশ সম্পদকে রক্ষা করতে হবে। তাহলে মানুষ এখানে প্রধান এবং মানুষের স্বার্থে পরিবেশ এখানে অপ্রধান বা গৌণ। দ্বিতীয়, ডিপ ইকোলজি। ডিপ ইকোলজি শব্দটি ব্যবহার করেছেন নরওয়ের বিখ্যাত দার্শনিক আর্নে নাইস 1973 সালে। এটি মনে রাখতে হবে শর্ট কোয়েশ্চেনের জন্য। আর্নে নাইস নরওয়ের বিখ্যাত বিজ্ঞানী, তিনি সর্বপ্রথম ডিপ ইকোলজি শব্দটি ব্যবহার করেন। ডিপ ইকোলজি শ্যালো ইকোলজির সম্পূর্ণ বিপরীত। এখানে বলা হয় পৃথিবীর সকল উদ্ভিদ, প্রাণী, মানুষের মূল্য বা গুরুত্ব সমান। অর্থাৎ পৃথিবীর সকল জীবজ বস্তু সামগ্রীর মূল্য সমান। এখানে মানুষকে আলাদাভাবে কোনো গুরুত্ব অর্পণ করা হয় না। তৃতীয়, অটো ইকোলজি। অটো ইকোলজি এবং সিন ইকোলজি এই দুটি ধারণাও একে অপরের থেকে আলাদা। প্রথমে অটো ইকোলজি একটি নির্দিষ্ট প্রজাতির জীব সম্প্রদায়ের বাস্তু সংস্থানগত আলোচনা। এখানে সব থেকে ইম্পর্টেন্ট যে শব্দটা, একটি নির্দিষ্ট প্রজাতির জীব সম্প্রদায়, অর্থাৎ এটি একটি নির্দিষ্ট প্রজাতির জীব সম্প্রদায় এবং তার চারিপাশের পরিবেশের সঙ্গে সম্পর্কিত এবং সম্পর্কযুক্ত। যেমন ধরা যেতে পারে যে কোনো একটি পতঙ্গ শ্রেণীর একটা পতঙ্গ, তার চারিপাশের পরিবেশের সঙ্গে তার যে মিথস্ক্রিয়া, আদান প্রদান, সেটি হলো অটো ইকোলজি। এরপর আমরা জেনে নেব সিন ইকোলজি। সিন ইকোলজি বলতে বোঝায় পরিবেশে বসবাসকারী সমগ্র জীব সম্প্রদায়ের বাস্তু সংস্থানগত আলোচনা, অর্থাৎ সম্পূর্ণ বিপরীত। এখানে পরিবেশে যত রকমের জীব সম্প্রদায় রয়েছে প্রত্যেকের সাথে প্রত্যেকের যে আলোচনা, যে আদান প্রদান, পারস্পরিক মিথস্ক্রিয়া, সেটি গুরুত্ব পায়। এরপর আমরা একটি সুন্দর ছবির সাহায্যে এই বিষয়টিকে আরো সহজে বুঝে নেব। ডিপ ইকোলজি, শ্যালো ইকোলজি, অটো ইকোলজি এবং সিন ইকোলজি। প্রথমে আসে ডিপ ইকোলজি। ডিপ ইকোলজিতে কি বোঝানো হয়েছে? যে প্রকৃতি, পরিবেশ, জীবজন্তু, মানব সমাজ প্রত্যেকেই সমান গুরুত্বপূর্ণ। এই বাঁদিকের ছবিটি দেখলে ডিপ ইকোলজি ধারণাটি আমাদের খুব পরিষ্কার হয়ে যাবে। পরবর্তীকালে শ্যালো ইকোলজি। শ্যালো ইকোলজিতে কি বোঝানো হয়েছে? যে মানুষের প্রয়োজনে আমরা গাছ লাগাবো, কলকারখানা থেকে ধোঁয়া যাতে নিষ্ক্রমণ না হতে পারে তার ব্যবস্থা করব, সঠিক পরিমাণে বর্জ্য ব্যবস্থাপনা সম্পন্ন করব। অর্থাৎ এখানে বলা হয়েছে মানুষই সর্বেসর্বা, মানুষের প্রয়োজনে
পরিবেশের যা কিছু উন্নতি সাধন দরকার তা অবশ্যই করা উচিত। এরপর আসে অটো ইকোলজি। অটো ইকোলজি বলতে বোঝানো হয়েছে একটি নির্দিষ্ট সম্প্রদায়, অর্থাৎ এখানে একটি বাঘের ছবি তোমরা দেখতে বা আপনারা দেখতে পাচ্ছেন। এখানে বোঝা যাচ্ছে যে সেই বাঘটি তার পারিপার্শ্বিক যে পরিস্থিতি বা পরিবেশ, যেমন সূর্য, বৃষ্টি, মৃত্তিকা, খাদ্যাভ্যাস সমস্ত কিছুর সঙ্গে সে কিভাবে মিথস্ক্রিয়া সম্পন্ন করে সেটি বোঝানো হচ্ছে অটো ইকোলজিতে। একদম শেষে যদি চলে আসে সিন ইকোলজি, যেটা একেবারে অটো ইকোলজির বিপরীত, সেখানে বোঝা যাচ্ছে যে প্রত্যেকটা সজীব উপাদান একে অপরের সাথে পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ায় সম্পর্কযুক্ত। খুব সহজেই আমরা এই চারটি ছবির মাধ্যমে চারটি ধারণা বুঝতে পেরেছি। এরপরেও যদি আপনাদের কোনো ধরনের কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে জানাবেন। আজকের ক্লাস এই পর্যন্তই। পরের ক্লাসে আবার দেখা হবে।